জি, মারুফ সাহেব। জি। স্যার, এক নম্বর বিষয় হলো, এর আগে একটা বাচ্চাকে, প্রতিবন্ধী বাচ্চা, তাকে হাইড্রোফোবিনাম দিচ্ছিলাম। তো 20 পর্যন্ত গেছি। তো একদিন হাউজে প্রশ্ন করলাম, আপনি বললেন যে মাঝে মাঝে থুজা এবং কার্বোভেজ দিতে। তো এই থুজা এবং কার্বোভেজ দেওয়ার এটা কি কারণটা কি? কি কারণে মানে দিব, মানে সাইকেল শেষ না করে বা সরিনাম না দিয়ে, এটা জানার জন্য আর কি। বাচ্চার কি সমস্যা ছিল জানো? বাচ্চা প্রতিবন্ধী বলতে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এবং এখন অনেকটাই হাঁটার মতো করে দাঁড়াচ্ছে আর কি। আগে দাঁড়াইতেও পারতো না, এখন বুঝতে দাঁড়াচ্ছে। পেরেছি। পায়খানা এখানে স্বাভাবিক এখানে হয়ে গেছে। দুটো দুটো ট্রমার আশঙ্কা আছে, যার জন্য আমি দিতে বলেছি। একটা হচ্ছে আচ্ছা। ভ্যাকসিনেশনের ট্রমা, আর একটা হচ্ছে আহ, আপনার মেডিসিনাল ট্রমা। মেডিসিনাল ট্রমা। বোঝা গেল? জি জি। জি। স্যার, এটা কি এভাবে দেবো যে 1 সপ্তাহ থুজা, তারপরের সপ্তাহ কার্বোভেজ? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। জি। স্যার, আরেকটা বিষয়, প্রস্রাবের ইনফেকশনের রোগ ইদানিং খুব বেশি আসতেছে। তো হুম। এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে হচ্ছে প্রস্রাবের ইনফেকশন যন্ত্রণা যদি বেশি থাকে তাহলে কার্বোভেজ 10 দিতে হবে, যদি হাইড্রোতে কাজ না হয়। আচ্ছা আচ্ছা, কার্বোভেজ ট্রেনিং। স্যার, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে সুবিধা হতো। আমি মাঝখানে আপনাকে বলছিলাম, আপনি আচ্ছা, বলছেন ঠিক একটু। আছে, এটার উপরেই কথা বলার কথা ছিল, আপনাকে বলেছিলাম তাই তো। জি 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 স্যার। জি, ইনশাল্লাহ বলবো আমি একটু পরে। তার আগে কয়েকজনের প্রশ্ন নিয়ে নিই আগে। জি আর স্যার। যদি ভুলে যাই ওয়েলকাম। তাহলে শেষের দিকে এসে আমাকে একটু মনে করিয়ে দেবেন, 3-4 মিনিট লাগবে আমার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি। জি। সালাম। সালাম আলাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান। স্যার, প্রশ্নটা হলো যে আমি একটা রোগীকে ওই বগলের টিউমার হয়েছিল, আপনার স্কিন টিউমার। ওইটা সুজা খাওয়াতে ওই একটু বাড়ছিল, কিন্তু ওই ফাটে না আর কি। সুজাতে সুজাতে তো ফাটার অভিজ্ঞতাটাও আমার খুব কম। কিন্তু পরে আমি হইলো হাইড্রোতে ব্যাক করছিলাম, ওই ঘন ঘন খাওয়ার পরে ফেটে গেছে আর কি। তো ফেটে জি। যাওয়ার পরে মানে একদিনে ঘন ঘন খাওয়াইছিলাম, একদিনেই ফেটে গেছে, কিন্তু বাকি অর্ধেক মানে অর্ধেক ফেটে বের হয়ে গেছে, রস কষ এগুলো বের হয়েছে। বাকি অর্ধেক আবার শক্ত হয়ে আছে, ওই অর্ধেকের আবার অর্ধেক নরম অর্ধেক শক্ত। এখন কি আপনার ওই সিএম কি বন্ধ রাখবো না চালাই যাবো ওইভাবে? না, আপনি সামনে এগিয়ে যান। আস্তে আস্তে সামনের দিকে এগোবেন, মানে আপনার পাওয়ারটা বৃদ্ধি করতে হবে। তাহলে দেখবেন ও শক্ত টক্ত গুলো সব আহ, ঠিক হয়ে যাচ্ছে, এবং ইনফেকশন যেটা আছে সেটাও ঠিক হয়ে যাচ্ছে। ইনফেকশন তো আছে অবশ্যই, হুম। আলট্রা করাইছিল তো ইনফেকশন কিছু আছে। ঠিক আছে, সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, ওমর ফারুক। স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ছেলের ছবি দিছিলাম, আপনি হ্যাঁ হ্যাঁ। দেখছিলেনও। এই ছেলের মূলত স্যার, আহ, তার জন্মের 1 বছরের ভিতরেই তার একটা নিউমোনিয়া হয়েছিল। নিউমোনিয়া হওয়ার পর থেকে ভালো হয়েছিল, হসপিটাল থেকে ভালো হয়েছে। এরপর থেকে স্বাস্থ্যটা একটু শুকিয়ে যায়, মাঝে মাঝে ঘন ঘনই ঠান্ডা লাগে। তারপর থেকেই আপনার মুখ দিয়ে লালা পড়ে, এখনো চলমান ছিল। আমি ইনশাল্লাহ এই মাস দেড়েক আগে তাকে যখন হাইড্রোপোভিনাম সিএম দিছিলাম, আহ, তারপরে 15 চলছিল, এর ভিতরেই লালা পড়াটা বন্ধ হয়েছিল। কিন্তু ওই যে বুকের যে ইয়াগুলো আছে, একটু ঢেবে গেছে। এটা মনে হইতেছে কি আপনি স্যার, ওই যে নিউমোনিয়া থেকে কি এরকম, নাকি তার হাড় কি একটু হইছে, এটা স্যার বুঝতে পারতেছি না। পরবর্তী তার জন্য কি চিকিৎসা দেওয়া যায়, এটা আপনার একটা পরামর্শ চাইছিলাম। আহ, বিশেষ করে এখানে কথা হচ্ছে যে আসলে একটা অর্থোপেডিক্সের কাছে পাঠানো উচিত। তিনি এই ব্যাপারগুলো ভালো বোঝেন। তার ওপিনিয়নের পরে আমরা যদি এটা নিয়ে ভাবি তাহলে মনে হয় সুবিধা হবে। আর সাধারণ জি। যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেসব লক্ষণগুলো রয়েছে, সেগুলোর জন্য আপনি যেভাবে ট্রিটমেন্ট করে যাচ্ছেন এটা ঠিক আছে, এভাবে এগিয়ে যেতে পারবেন। আর যে চিত্রটা আপনি দেখিয়েছেন, সেইটা জি। আসলে
কতদূর কি অবস্থায় আছে ওটা বলা মুশকিল, বা এক্সরা বা অন্য কিছু না করে, হ্যাঁ। তো জি। সেইটা আসলে আমাদের মনে হয় যে ওটা যদি একটা অর্থোপেডিক্সের সাজেশন নেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা বিষয়, এই স্যার ওই যে আমারই কয়েকদিন ধরে জ্বর ছিল, ঠান্ডা কাশি। জ্বরটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। কাশিটা একটু ভালোই, হাইড্রো 18 চলতেছে। কিন্তু কাশিটা বুকে জমা আছে। কাশলে কফ বের হয়, অল্প অল্প করে কফটা বের হয়। এখন হাইড্রো 18 চলতেছে, 8 কাপিং এ। এমনি স্যার কি এটাই রাখবো নাকি আরেকটা মেডিসিনে যাইবো? কফ বের হইতেছে বুকের মধ্যে, বুকের থেকে। এখন যদি আপনি মনে করেন যে এখানে থাকলে আপনি স্বস্তিতে আছেন, তাহলে এখানে থাকবেন। আর যদি আপনি মনে করেন যে না, এখানে স্বস্তি নেই, তাহলে আপনি সামনে এগোবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আর কেউ? স্যার যদি কেউ আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ওই জায়গাটা এখন আর কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু ওখানে চাপ দিলে পারে ভিতরে মনে হয় যে একটা টিউমারের মতো শক্ত হয়ে আছে, তো এক্ষেত্রে কত দেওয়া যায়? বাচ্চা, 2 বছরের বাচ্চা। হ্যাঁ, এগুলো সিএম দিয়ে শুরু করবেন। যদি দেখেন যে কাজ হচ্ছে না, তখন সরিনাম দিয়ে কার্বোভেজিক্যালি ঠিক হয়ে যাবে। পরিণাম দিয়ে কারো হয়ে যাবে। জি। আর অনেক সময় বাচ্চার জন্মগত ভাবেই পার হাড্ডি, লম্বা যে হাড্ডিটা হাঁটুর নিচ থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত, এটা একটু বাঁকা হয় 2 সাইডই, কিন্তু তার হাঁটতে কোনো সমস্যা নাই, সে সবকিছু চলাফেরা করে। মাঝে মাঝে বলে যে শুধু পা ব্যথা। সাত বয়স কত? বছর বয়স। 7 বছর। 7 বছর বয়স। স্বাভাবিক বৃদ্ধি আছে কিনা? হ্যাঁ, স্বাভাবিক বৃদ্ধি, সবকিছু স্বাভাবিক আছে তার। ও, তাহলে তবে আপনি 5 বছর পর্যন্ত সে কোনো খাবার খেতে পারেনি, বাহিরের কোনো খাবার খেতে পারে, শুধু ফিডারে একদম তরল খাবারটাই খাইছে। অন্য কোনো খাবার সে খাইলেই পেটে সমস্যা হয়। এখন মোটামুটি সে অন্যান্য খাবার খাচ্ছে। ঠিক আছে, আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। এটা দীর্ঘ প্রসেস। এটা হয়তো বা এমন হতে পারে যে সে যথাযথ পুষ্টি না পাওয়ার কারণে সমস্যাটা হয়েছে, সেটাও হতে পারে। আবার একটা বাচ্চা ছোট থেকে 5.5 বছর পর্যন্ত কোনো কিছু খেতে পারছে না, যেখানে জি। 6 মাস পরে টুকটাক স্বাভাবিক খাবারের অভ্যাস করার কথা বলা হয়েছে, এবং সেইটার দিক দিয়ে এখানে পিছিয়ে আছে বাচ্চা। তো সেটাও যদি বাদ দিই, 2.5 বছরের পরে গিয়ে বা 2 বছর পরে গিয়ে অন্তত বাচ্চার তো স্বাভাবিক খাবার অভ্যস্ত হওয়া উচিত। বা তার পুষ্টিগুণ তখন আর মায়ের বুকের দুধে বা এরকম তরল কোনো খাবার দিয়ে সেটা কমপ্লিট করা সম্ভব না। তো এরকম হতে পারে যে এটা তার স্বাভাবিক যে আহ, পুষ্টি দরকার, সেগুলো সে যথাযথভাবে করতে পারেনি, হুম। সেজন্য হতে পারে। তো আমাদের এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে পরবর্তীতে যাতে আমাদের ইয়েটা না হয়, এই পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে। যেহেতু সে এখন স্বাভাবিক খাবার খেতে পাচ্ছে, তো তার জন্য আমাদের তার এই সিএম থেকে করুন। ট্রিটমেন্টটা প্রসিডিওর অনুযায়ী সিএম থেকে করুন। হ্যাঁ, হ্যাঁ, সিএম থেকেই শুরু করতে হবে। আর মহিলাদের যে আপনার ইউট্রাসে যদি সিস্ট হয় এবং অন্যান্য টিউমার অথবা ইউট্রাসটা ছোট, এক্ষেত্রে কি আমরা 30 দিয়ে শুরু করব? সেক্ষেত্রে মনে হয় ভালো রেজাল্ট হবে, আশা করা যায়। 30 দিয়ে শুরু করলে। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার একটা রুগীর পাইলসের সমস্যা। পাইলসের প্রচন্ড জ্বালা যন্ত্রণা ছিল। স্যার, ওনাকে আমি সিএম দেই। সিএম দেওয়ার পর কোনো রিসপন্স না আসায় পরবর্তী তাকে আমি সইনাম 1 ডোজ খাওয়িয়ে তাকে সিবি 10 এম দেই। 10 এম দেওয়ার পর সে তার জ্বালা যন্ত্রণা এখন পর্যন্ত এখন পর্যন্ত কি? হ্যাঁ, কথা আসছে না। রবিউল ইসলাম। হ্যাঁ, এরপরে কে কথা বলতে চান?
স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার এজোস্পার্মিয়া রোগীর কি অবস্থা? এটা কি আহ, ভালোর দিকে আমাদের কোনো রিয়েল হোমিওপ্যাথিতে এটা কি ভালো হওয়ার অর্থাৎ ইনফার্টিলিটিটা ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু স্যার? আহ, মোটামুটি 60 বা 70% মতো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে আমাদের কাজ এটা হয়ে আছে। এটার পটেন্সি ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্টটা কিরকম? এটা নিয়ে বেশ আগেই কথা বলা আছে। 40 দিয়ে শুরু করতে হয়। 40 দিয়ে শুরু করবো না? জি জি, এবং ডেইলি আচ্ছা, একবার করে দিতে হবে। এরপরে তারপরেরটা পরে রুগীর অবস্থা অনুযায়ী পরেরটা পরের হিসাব। এটা ওই যে যদি ইমপ্রুভমেন্ট হয় সামনে আগাবো না? জি জি জি। এই ইমপ্রুভমেন্ট আমি বুঝবো কিভাবে? এটা তো টেস্ট না করে বোঝা যায় না। সেটা সেটা তো আপনিই প্রশ্ন করছেন, আপনিই উত্তর দিচ্ছেন। না স্যার, এজোস্পার্মে তো এখানে নাই, স্পার্ম একেবারেই নাই, মানে শুক্রাণু তো নাই। এটাই তো, আপনি তো টেস্ট না করলে বুঝতে পারবেন না। এটা আমি এটা অগ্রগতি হচ্ছে এটা বুঝবো কি? এটা বুঝার টেস্ট না করলে বুঝতে পারবেন না, আপনাকে এক এক এটা তো মাস বা 2 মাস পর পর টেস্ট করতে হবে। এটাই বলতে চাচ্ছি স্যার। এটা তো সাথে ওটাই তো সাথে বলছি। স্যার এটা কি কন্টিনিউয়াস মাস 2 মাস ওষুধ চালাই দিতে হবে তো স্যার? জি 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 জি। না, আমি যে পরীক্ষাটা করবো স্পার্ম যে হচ্ছে এটা আমি কতদিন পর পর এটা করতে পারি? সর্বনিম্ন 1 মাস। 1 মাস পরে পরীক্ষা করা যায় যে যায়। ওটা হচ্ছে কিনা? সেটা তো উন্নতির দিকে হলে কি স্পার্ম পাওয়া যাবে? এখন কথা হচ্ছে, এটা রুগীর ধৈর্যের উপরে নির্ভর করে। যদি যদি না, রুগী ধৈর্যশীল হয় তাহলে 3 মাসের আগে করা উচিত না। আর যদি এটাই বলতে চাচ্ছি স্যার। রুগী রুগী খুব তাড়াহুড়া করে, না, সেক্ষেত্রে আপনি না, সর্বনিম্ন 1 মাসের মধ্যে করতে পারেন। 1 মাস। না, 1 মাস। তাড়াহুড়া নাই স্যার, তাড়াহুড়া নাই। উনি প্রত্যাশা হচ্ছে যে স্পার্কটা যেন হয়, তাহলে তাহলে কম্পারেটিভিটিটা তিন যেন মাসের ভালো আগে হয়। করবেন না, তাহলে 3 মাসের আগে করবেন না। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসসালামু জি আলাইকুম। জি জি। খলিলুর রহমান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আমার বলুন। একটা রুগী স্যার বারবার ফোড়া হয়, অ্যালার্জি আছে, বেশি শ্বাসকষ্ট আছে স্যার। তো হাইড্রো টিএনএম দিছিলাম, তো ভালো কাজ পাই নাই। পরে হাইড্রো সিএম দিছি স্যার, প্রতিদিন একবেলা। পরে মাঝখানে সুরিনাম এবং থোজা দিয়েছি, কিন্তু এখনো স্যার ওই কমে যায়, আবার বারবার আবারই হয়। বেশ, মানে এখনো শক্ত হয়ে থাকে এবং মাঝখানে এই আগাগুলা লাল হালকা পাকে। সামনে সামনে পাওয়ার বৃদ্ধি করেন এবং কাপিং করে দেবেন। জি স্যার। সালাম আলাইকুম। ইসলাম। হাত উঠিয়ে আছেন কে? কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, যাচ্ছে বলেন। স্যার আমি আপনাকে একটা চোখের ছবি পাঠাইছিলাম স্যার, এটা কি 28 দিব? জি H28 স্যার। জি। আচ্ছা, আর স্যার ওই যে আমার ভাগিনার ওইটা স্যার বাড়তেছে, সিবি এই মুহূর্তে 28 চলতেছে স্যার, তাহলে ওর জন্য কি করবো স্যার? সরিনাম দেওয়া হয়েছিল? না, সরিনাম, হ্যাঁ সরিনাম দিছিলাম স্যার, আগে 2 দিন আগে দিছিলাম। আচ্ছা, থুজা দেওয়া হয়েছিল? থুজা স্যার তাও আগে দেওয়া ছিল, এখন না। কবে আগে, কত আগে? তা পরশুদিন। পরশুদিন। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি স্যার কি দেবো স্যার? আহ, ওর হচ্ছে আবার হাইড্রো দেবেন, সিএম। আমার হাইড্রোসিয়াম দেবো স্যার। জি জি। স্যার কতক্ষণ চালাবো স্যার, যদি একটু বলতেন স্যার। দিনের 3বার দেবেন। পরে স্যার এই পরে হাইড্রো দিয়ে জানাবেন। কতক্ষণ অপেক্ষা করবো আমরা? 24 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। আর স্যার জাকির স্যারের একটু নিউজ বলি, জাকির স্যারের প্লাটলেট 80,000-এ চলে আসছে। গত জি পরশুদিন ছিল 2 লাখ। আর আজকে 3টার সময় হচ্ছে 80,000। স্যার সেক্ষেত্রে যে নিয়ম দিয়েছেন স্যার সেটাই কি পালন করবো স্যার? জি 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 তাছাড়া সরিনাম দিয়ে স্যার 15 স্টার্ট করতেছে আজকে রাত থেকে স্যার। জি জি। আর একটা সিপিলি নাম দিয়ে নেবেন।
কালকে সকালে। তাহলে সরিনাম স্যার, সরিনাম কখন দিব? সিভিনাম কখন কখন দেবো স্যার তাহলে? সরিনাম দেননি এখনো? না স্যার, আমি যেতে পারিনি স্যার, আমি রাত্রে বেলা যাবো, হয়তো 10টা 11টা বাজবে। যে সরিনাম দিয়ে দেবেন দিয়ে তারপরে সিভিলিয়াম স্যার। কালকে। ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হাদু আসসালামু কি? আলাইকুম ভাই। আসসালাম আপা, বলেন। হ্যাঁ ভাই, বলতেছি কি যে আমার ছোট মেয়েটার বয়স তো 5 বছর, এখন ওর প্রস্রাবে প্রচুর গন্ধ, বুঝছেন? জি। মানে রাত্রে যদি প্রস্রাব করে গন্ধে ঘুম ভেঙে যায়। এখন ওর তো দাঁতে ব্যথা হয়েছিল এর আগে, হাইড্রো খাওয়ানো হয়েছিল, মানে কয়েকটা মেডিসিনই খাওয়ানো ছিল প্রায় 8-9 মাস আগে। এখন এই গন্ধের জন্য কি করতে পারি, কোথা থেকে শুরু করতে পারি? যেখানে আছেন সেখানেই থাকবেন, কোনো কিছু করতে হবে না। গন্ধটা পরে, আপনার গন্ধ হচ্ছে এই জন্য প্রস্রাবে ক্ষয় হচ্ছে, আপনি পাওয়ার বৃদ্ধি করেন। না না, ওর এখন আমাদের রিয়েল কিছুই খাওয়াইনি, মানে ওর কোনো ওষুধই খাওয়াইনি বর্তমান, রিয়েল ক্লাসিক কিছুই খাওয়াইনি। হাইড্রোসিয়াম দেন। আচ্ছা, ওর আছে অ্যালার্জি আছে ভাই, হাতের তালুতে ফুসকুনি ফুসকুনি অ্যালার্জি আছে। আপা কথা একটাই, সব জায়গায় আপনি দেখবেন যে অ্যালার্জি আছে কিনা। অ্যালার্জি থাকলে অ্যালার্জির প্রসিডিওর প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা করে বললে মানে আপনার একই কথা বারবার হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে পূর্বের প্রসিডিওর ফলো করার। হ্যাঁ। হ্যাঁ ভাই, আর ওই যে মেয়ের তো ওই মানে ভয় পাইতো, বিভিন্ন সমস্যা বলা ছিল, এখন ওর আছে থুজা 18 চলছে, ভয় কমে গেছে রাত্রে আল্লাহর রহমতে, কিন্তু ওর মুখের ব্রণ কমছে না। মুখের ব্রণও কমে যাবে, আপনি আরেকটু ওয়েট করেন। কিন্তু এর মাঝে ওকে ক্লাসিক দিছিলাম আমি, একটা বলতে চাচ্ছি যে ক্লাসিক আর রিয়েল কি একসাথে চালানো যায় কিনা? সেটা আমি বলতে পারবো না, আমি চালাই না, আমি বলিও না। আর ওই ওর আছে প্রতি মাসে পিরিয়ডে কিন্তু প্রচুর পেটে ব্যথা করে, সুজাক তো চলতেছে, তারপরও পেটে ব্যথা প্রতি মাসে করছে। ঠিক আছে, ওটা ইস- যেতে সময় লাগবে, এখনই যাবে না। হ্যাঁ, একটা রিপোর্ট পাঠাইছিলাম, ওটা কি দেখছেন? না, দেখার সুযোগ হয়নি, ব্যস্ত ছিলাম অনেক। দেখে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুল আলম সাহেব বলেন। যাই স্যার, একটু কথা বলবো। আমি অনেকদিন পরে ইন্টারাপ্ট করলাম, ঢুকেই প্রশ্ন করা শুরু করে দিলাম, কিছু মাফ করবেন। জি জি, বলেন বলেন। এটা হচ্ছে যে বাচ্চাদের সাধারণত আমরা জানি ওদের পাইলসও হয় না, ওদের অ্যানাল ফিসারও হয় না। তো বাচ্চাদের সাধারণত যেটা হয় সেটা গ্যাজ হয়, যেটাকে আমরা পলিপ বলা হয়। এবং এই পলিপ হলে তাজা রক্ত বের হয়, এবং পায়খানা নরম হোক বা শক্ত হোক রক্তটা বের হইতেই থাকে, এবং রক্তটা ফোঁটা ফোঁটা হয়, ফ্রেশ রক্ত আসে পায়খানার সাথে, যেটা বাচ্চার বাবা মা দেখলে ভয় পেয়ে যায়। তো এই পেটের পলিপের ক্ষেত্রে সাধারণত আমরা কোলোনোস্কোপি টেস্ট করাই, যদি ভিতরে পলিপ হলে কোলোনোস্কোপি করাতে হয়, আর যদি সামনে হয় তাহলে আমরা হাত দিয়ে টের পাই যে এখানে পলিপ আছে। স্যার, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কি হওয়া যায়? আপনার কাজ হচ্ছে ব্লিডিংটা বন্ধ করা। তারপরে জি জি জি। প্রথম কাজ হচ্ছে ব্লিডিং বন্ধ করা। ব্লিডিং বন্ধ করার জি জি। জন্য গত পাইলসের যে ক্লাসটা করা হয়েছে সেই ক্লাসটা একটু দেখে নেবেন কষ্ট করে। ওখানে ব্লিডিং আচ্ছা বন্ধ করার প্রসিডিওরটা বলা আছে, যন্ত্রণা থাকলে কি করতে হবে, ব্যথা থাকলে কি করতে হবে, এভরিথিং বলা আছে। আর পাশাপাশি আমাদের প্রসিডিওর অনুযায়ী আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে পলিপটা চলে যাবে। স্যার, সেক্ষেত্রে একটু কাইন্ডলি বলবেন কি আমরা কত থেকে শুরু করবো হাইড্রোফ্লোবিনাম? 28, আচ্ছা 26 আচ্ছা বা আচ্ছা। 28। বাচ্চাদের ক্ষেত্রে? যে বাচ্চা বড় সবার ক্ষেত্রেই। আচ্ছা আচ্ছা। এবং এটা কি রিপিটেড ডোজ হবে? হ্যাঁ, প্রত্যেকদিন 1 ডোজ মিনিমাম। আচ্ছা আচ্ছা। এবং এর সাথে এটা কি বাচ্চা যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কাপিং করে হবে নাকি সরাসরি হবে? এই প্রশ্নটা একদমই অবান্তর জি স্যার। শামসুল আলম সাহেব। অ্যালার্জি আছে মানে না আমরা নাই সেটা আপনি বুঝবেন। আচ্ছা আপনি আচ্ছা। আপনি সরাসরি দিবেন নাকি কাপিং করে দিবেন সেটা আপনি বুঝবেন। রাইট রাইট রাইট। ঠিক আছে স্যার, ঠিক আছে। জি অনেক ধন্যবাদ। জি। ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম, ফাতেমা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কদিন অসুস্থ ছিলাম। যাক, এখন সুস্থ তো তো? এর মধ্যে, হ্যাঁ এখন সুস্থ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এখন বলেন আপনি। এ- একটা সমস্যা হচ্ছে, একটা পেশেন্ট মেয়ে, ওর প্রায় 8-10 মাস যাবত পিরিয়ড হয় না। জি। তো এবং অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইছে,
ডাক্তাররা বলছে মেয়েটার বয়স হচ্ছে 28-29। বলছে কি যে আপনার বন্ধ হয়ে গেছে পিরিয়ড, আর হবে না, এটা বলে দিছে অ্যালোপ্যাথিক ডাক্তার। তো ভয় আছে। রিপোর্ট ই করছে, ব্লাড টেস্ট করছে, ওর এফএসএইচ টা হচ্ছে 72.9। জি। আর এ- এটা টিএইচএস হচ্ছে 1.91, মানে 19.2 সামথিং হবে আর কি। আচ্ছা। এটা হচ্ছে ওর এই ব্লাড রিপোর্ট। এবং আল্ট্রাসাউন্ডও মানে একটু শ্যাডোর মতো দেখা যাচ্ছে ওর ওভারিতে, কিন্তু ডাক্তার বলে নাই ডাইরেক্ট টিউমার হচ্ছে বা কিছু একটা। ওটা হচ্ছে আমার ননদের বান্ধবী, তো ও আমাকে ফোন করে বলছে ননদের বিভিন্ন সমস্যায় ও আমার কাছ থেকে ওষুধ খায়, মোটামুটি ভালো আছে। এখন এই মেয়েটা অনেক ভয় পাইতেছে যে আমার এই এই যে কেন বন্ধ হয়ে যাবে, ডাক্তার বলছে এর কোনো চিকিৎসা নাই। এখন ভাবি কি করব, হোমিওপ্যাথিতে কি আছে কোনো চিকিৎসা, এটা আমাকে বলছে। জি। তো আমি বলছি তুমি আসো, দেখা যাক, ইনশাল্লাহ আছে চিকিৎসা। এখন আমার জানা হচ্ছে কি আমি পিআরএস সিএম দিয়ে শুরু করব নাকি না অন্য কোনো কিছু দিয়ে। না, কেসটা জটিল, এজন্য আপনাকে অবশ্যই হায়ার পোটেন্সি ইউজ করতে হবে। সেক্ষেত্রে 26 মিনিমাম, উপরে যদি পারেন তাহলে উপরে, কিন্তু 26-এর নিচে ব্যবহার না করার জন্য আমি বিশেষভাবে বলবো, কারণ হুম। অবস্থাটা খুবই জটিল। জি, তাহলে 26টা এক সপ্তাহ দেই রিপিটলি, তারপরে দেন পরবর্তীতে জি। জি। আবার এক সপ্তাহ পরে ওর কি অবস্থা হয়। আমি বলছি 3 মাস টানা ওষুধ খাও, তারপরে আবার টেস্ট গুলো করো, করার পরে দেন তুমি অবস্থানটা বুঝতে পারবা। তো এরকম আমার এর আগে ওই যে ইয়ে শিল্পী যে গান গাইছিল না, ওই যে জি। আপনাদেরকে জি। শোনাইছিল আমাদের ক্লাসের মধ্যে, জি। জি। ওই আপার তো বিভিন্ন থাইরয়েডের সমস্যা ছিল, তারপরে হাতের এই হাড় ফুলে গেছিল, মানে টিউমার, হাড় ফুলে উঁচু হয়ে টিউমার হয়ে আসছিল। তো ওনাকে মেডিসিন গুলো উনি কনজিউম করার পরে এখন কিন্তু ওনার থাইরয়েডও কন্ট্রোল, এবং তার যে বিভিন্ন সমস্যাগুলো ফেস করতো সেগুলো নাই, এবং হাতটাও মানে এখন আর সেই উঁচু ভাবটা নাই, সব সমান হয়ে গেছে। তো সে তো খুব প্লিজড। তো উনি বলছে যে আমি তখনই বলছি যে থাইরয়েড যেহেতু কন্ট্রোল হয়ে গেছে এই আপার, আরে আপাটার নাম ভুলে গেলাম কেন, কি জানি আর, যাই হোক, মুক্তা বলেন না আপু, আপনি, মুক্তি সমস্যা আপু, নেই, ওই যে বলেন। মুক্তি শাহনাজ। হ্যাঁ, মুক্তি শাহনাজের এগুলো সব কন্ট্রোল হয়ে আসছে এবং ভালো আছে সে। তো সেই আশাতে আমি বলছি, এবং যে কটা পেশেন্ট এই থাইরয়েডের পেশেন্ট গুলোকে আমি এতদিন সিএম দিয়ে শুরু করতাম, তাহলে এখন থেকে করব, আর 26 বা তারা উপর থেকে শুরু করব। আচ্ছা। জি। জি। আচ্ছা। আর কিছু আপা? না, এই মুহূর্তে আর কিছু না। আপনি শুরু করেন, তারপরেরটা পরে আমার বলবেন। একটু কথা ছিল, জি। আমার একটু কথা ছিল আমার নিজের। যেমন আমি বিভিন্ন কয়দিন যাবত আমার ঘাড় ব্যথাতে, পিঠ ব্যথা এরকম ছিল, ঘাড় ব্যথায় ঘাড় নাড়াতে পারতাম না, পিঠ ব্যথাও এত খারাপ ছিল, মানে কিচ্ছু করতে পারতাম না। তো দেন চিন্তা করতেছি আমার কার্বো এনি পর্যন্ত একবার তো সব ঘুরে আসছি মেডিসিন, রিয়েল হোমিওপ্যাথি। তো দেন পরবর্তীতে এই কার্বো এনি পর্যন্ত আসছি, সরিনামও খাইছি, খাওয়ার পরও মানে ঠিক হয় নাই। দেন আমি টিউবারকুলিনাম সিএম খেয়ে এখন মানে যেদিন খাইছি তারপরের দিন থেকে, সেদিন রাত্র থেকে আমি সুস্থ পুরোপুরি। হুট করে ব্যথা চলে গেছে, সবকিছু চলে গেছে, মোটামুটি এখন খুব ভালো আছি। আচ্ছা। তাহলে এই সিএম কি কন্টিনিউ করব, যে কোনো সমস্যা হইলেই কি সিএম টা খাবো, মানে রেজাল্ট পাওয়া পর্যন্ত যতদিন পাই জি। ততদিন এই সিএমই থাকবো? জি। জি। জি, এখানেই থাকবেন। জি, আমি এটাই জানার জন্য যে আমি এরপরে কি 15-তে উঠবো কিনা, যে যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট এটাতে পাই এটাতেই থাকবো। জি, এটাতেই থাকবেন। আচ্ছা, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কেউ? আসসালামু আলাইকুম। আসসালাম, সাদ সাহেব বলেন। স্যার আমি তো ওই মেডো 1 সপ্তাহ খাচ্ছি, তো এখন কি করা যায় স্যার? এখন কি
টি আহ সইনাম খাবো নাকি আবার আপনি আবার হাইড্রোতে চলে আসবেন, হাইড্রো সিএম খাবেন। হাইড্রো জি সিএম? জি হাইড্রো, আচ্ছা স্যার, জি। ওই আমার ওই কাশিতে আর ওই যে শ্বাসকষ্টটা, এটা তো লেগেই আছে। আর ডাইন কাঁধের ওই কবজায় ব্যথাটা আজকে 2-3 মাস কন্টিনিউস চলছে। তো ঠিক আছে, হাইড্রো সিএম এ হাইড্রো, আসেন, তারপরে দেখি কি অবস্থা। না হলে পরেরটা পরে চিন্তা করব। আপনি 3 দিন পরে আমাকে আচ্ছা জানাবেন ফোনে। আচ্ছা স্যার আমি আচ্ছা একটু বলতে চাইছিলাম। জি আচ্ছা। স্যার আমি একটু বলতে চাইছিলাম। জি জি। আসসালামু আলাইকুম। আসলাম, স্যার বলেন। আমি একটা পাইলসের রোগীকে হাইড্রোপোভিনাম সিএম দিয়েছিলাম আর কি 14 তারিখ। জি তো আজকে আসছে, ও বসতে পারতো না, ব্যথা করতো। তা আজকে আসছিল, আজকে আসার পরে বলতেছে একটু ভালোর দিকে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট হচ্ছে আর কি। তো এখন আমি প্লাসিবো দিয়ে বিদায় করে দিয়েছি। এটা কি ঠিক হলো না এটা কন্টিনিউ চালানো উচিত ছিল? যেহেতু সমস্যাটা এখনো কিছুটা রয়েছে, ব্যথা রয়েছে, তো আমার মনে হয় প্রত্যেকদিন 1 ডোজ বা একদিন বাদে 1 ডোজ করে দিলে, একদিন বাদে একদিন 1 ডোজ করে দিলে মনে হয় দ্রুত আপনি রেজাল্টটা আরো দ্রুত হতো আপনার আর কি। তাহলে কি ওষুধ দেওয়া উচিত ছিল? আমি অবশ্য 15 দিয়ে রাখছি। 15 দিলে আবার অ্যাগ্রাভেশন হতে পারে। তো সেই জন্য সিএমটা আসলে কত দূর পর্যন্ত নিয়ে যাবে সেই ব্যাপারটা একটু কনফার্মেশন করা খুব জরুরি আমি মনে করি। না স্যার, এখানে একটা অনেকে বলে যে যদি ওষুধও যদি কাজ করে তাহলে এটা প্লাসিবো দেওয়াটাই একটা সাধারণ নিয়ম আর কি। আমি সেই সাধারণ, সেন্স থেকে দিয়েছি আর কি। হ্যাঁ, সবই ঠিক আছে, আপনি আপনার নিয়ম অনুযায়ী ঠিক করেছেন। কিন্তু রুগীর যে হারে এগিয়ে যাওয়ার কথা সেই হারে যদি এগিয়ে না যায়, বিশেষ করে এই ধরনের কেসগুলোতে আমরা রিপিটেড ডোজ না দিলে কিছু করতে পারি না। তো সেই জায়গায় আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটাই বলেছি। এখন আপনি যদি অভিজ্ঞতা আপনার ভিন্ন হয় তাহলে অবশ্যই ভিন্ন কথা, সেটা নিয়ে না সমস্যা না নেই। স্যার, প্রশ্ন আসে না, আমাদের এরকম অভিজ্ঞতা না। আমি তো না না না, এটাও বল না এখন। আমি আমি সেটা বলি, আহ, আমি বলছি যে আপনি যেহেতু করেছেন, আপনি অপেক্ষা করেন, দেখেন কি হচ্ছে। সেটা সেখান থেকেও একটা নতুন তথ্য আমরা কালেকশন করতে পারবো। হ্যাঁ, তো এই জন্য কথা হচ্ছে যে আপনি যেটা করে ফেলেছেন আপাতত ওটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। দেখেন আপনি কি রেজাল্ট আসে, না হলে আপনি আবার জায়গায় ফিরে আসবেন, আমি যেভাবে বলছি এভাবে করবেন, কোনো অসুবিধা তো নাই। না এখন স্যার এটা ধরুন ভালোর দিকে, এটা আমরা কতক্ষণ এটা চালাতে পারি? এটা যতক্ষণ কতদিন চলবে? যতক্ষণ পর্যন্ত নিবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। এটা কি ওষুধে কন্টিনিউয়াস চলবে? কন্টিনিউয়াস চালানোর কথাই আমি বলি। এটা ধরুন ভালো আছে, যে 10 বা 15 দিন ভালো আছে, 10-15 দিনে কি চলবে এটা হাইড্রোকোপিনাম সিএম? জি জি। রুগী যত তাহলে আমি ভালোর দিকে 15 দিন। যাবে, রুগী যত হ্যাঁ, ভালোর দিকে যাবে ডোজ তত কমতে থাকবে। তাহলে কন্টিনিউশন রাখতে হবে, ভালোর দিকে যাওয়া মানে এটা খেতেই থাকবে। জি জি এটাই তো জি সাধারণ নিয়ম নাকি স্যার? জি জি জি। আচ্ছা, এখন যদি আবার আসে 2 দিন পরে হয়তো আসতেও পারে, আমি এখন কি করতে পারি? আসলে সিএম চালু করবেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। তাহলে সোজা কথা হচ্ছে যে যদি ভালোর দিকে গেলে আমি ওষুধটা চালিয়ে যাবো, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ এটা 15 দিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক, জি এটা চলতেই থাকবে, এই তো স্যার? জি এটা কি জি। ডেইলি 1 ডোজ না একদিন পর পর দিলে কোনটা করলে ভালো হয়েছে? রুগী যেভাবে ভালো থাকে। না এখন ভালোর দিকে তো আছেই, এখন আমি এটা কন্টিনিউয়াস চালাতে গেলে আমি কি ডেইলি 2টা খাওয়া, দৈনিক 1 ডোজ দেবো না 2 ডোজ দিব না একদিন পর পর দিব, এরকম একটা একটা সাধারণ ক্রাইটেরিয়া আর কি স্যার? এর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি 3 ডোজ দিয়ে ছেড়ে দিবেন, এরপরে রুগী যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ মেডিসিন নেবে না। যখনই রুগীর খারাপ মনে হবে তখনই মেডিসিন নেবে। এটা হচ্ছে সাধারণ ক্রাইটেরিয়া। না এখন আপনি বলছেন যে কন্টিনিউয়াস ওষুধ চালানোর জন্য। হ্যাঁ, কন্টিনিউয়াস ওষুধ চালানোর জন্য সাধারণত এই সমস্ত কেসগুলো কন্টিনিউয়াসলি লাগে, সেই জন্য বলেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে স্যার আমাদের তো এখন জানা উচিত কোন 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 রোগের ক্ষেত্রে মেডিসিনটা কন্টিনিউয়াস চালাতে হবে, সেরকম তো একটা ইয়া থাকতে হবে। আচ্ছা, ওটা ধর আপনি আপনি ওটা ওটা মানে অনেক আলোচনা হয়েছে, তো আপনি ওই যে ক্লাসে
তো নতুন এসেছেন, এই জন্য আপনার একটু প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে আচ্ছা ঠিক আচ্ছা হয়ে যাবে, আপনি কন্টিনিউশন করেন, আপনি ঠিক হয়ে যাবে। না এখন কি স্যার আমি একদিন পর পর দিব না, আবার কন্টিনিউয়াস চালাবো নাকি একটু বালার দিকে গেলে আবার রেখে দেবো, এটাই একটু কনফিউশন আছে। ভালোর দিকে গেলে রেখে দেবেন, যদি রুগী প্রয়োজন আচ্ছা মনে করে খাবে, রুগীকে বলে দেবেন আপনি প্রয়োজন মনে করলে খাবেন, সোজা সাপটা কথা। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রস্রাবের ইনফেকশন নিয়ে কথা বলার কথা ছিল। তো প্রস্রাবের ইনফেকশন আমি বলেছি যে হাইড্রোফোবিনাম দিয়ে কার্বোসোরিনাম দিয়ে কার্বোভেজে যাওয়ার কথা। তো প্রস্রাবের ইনফেকশন যদি ইমার্জেন্সি মুহূর্তে আসে তাহলে আমাদেরকে হাইড্রোফোবিনাম তারপরে সরিনাম দিয়ে কার্বোভেজ দিয়ে পরবর্তীতে খুব দ্রুততম সময়ের মধ্যে